এমনি একটাও কই করাই নাই, বয়লের সূত্রের ম্যাথ কি একটাও করাই নাই? একটা পুকুরের তলদেশে একটা বায়ুবর্তী বেলুন রাখা হলো, যার চাপ মনে করো P2 আর তার আয়তন হচ্ছে V2। এরকম অঙ্ক কি একটা করাই নাই গত ক্লাসে সূত্রের পরে? আচ্ছা, একটু ব্যতিক্রম করে দেখাই এবার একটু। সেটা হচ্ছে, এর আগে তোমাদেরকে যদি অঙ্ক করাই থাকি তাহলে আমি হয়তো বা করাইছি যে আয়তন দ্বিগুণ হয়, আয়তন 3 গুণ হয়, 1/3 হয়, এরকম কিছু ব্যাপার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আজকে ভাই এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আয়তনের কথা না বলে অনেক সময় এমন একটা কথা বলে, যেমন তোমাকে বললো যে নিচে থেকে যখন তুমি বেলুনটাকে ছেড়ে দিছো, বেলুনটা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে যখন সে পৃষ্ঠে আসবে, তলদেশ থেকে যখন পানির পৃষ্ঠে আসবে, তখন তার আয়তনের কথা সরাসরি না বলে বলতেছে যে তার ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে। যে উপরে উঠে আসে, আমি একটু হিন্টস দিয়ে দিই এখানে নিচে দিয়ে, উপরে উঠে আসায় ব্যাসার্ধ দুই গুণ হয়। এটা হচ্ছে তোমাকে হিন্টস দেওয়া হলো। তাহলে আগে তোমাকে সরাসরি আয়তনের কথা বলতো, কিন্তু এখন সরাসরি আয়তন না বলে তোমাকে বলতেছে যে তার ব্যাসার্ধটা চেঞ্জ হয়েছে। এখন ব্যাসার্ধ চেঞ্জ হলে তো অবশ্যই আয়তন চেঞ্জ হয়, যেহেতু বেলুনগুলো, বায়ুবর্তী যে বেলুনগুলোর কথা বলতেছি সেগুলো গোলক আকৃতির আমরা ধরে নেই আর কি। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে নিচে প্রথমে একটা ব্যাসার্ধ ধরে নিব, আর উপরে উঠে আসায় সেই ব্যাসার্ধটাই কয় গুণ হয়ে গেছে? দ্বিগুণ হয়ে গেছে। তাহলে নিচে যে আয়তন সেটা হচ্ছে V2, আমরা লিখতে পারি যে V2 সমান গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। নিচে তার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। এরপরে যখন উপরে আসতেছে, উপরে উঠে আসা তার যে আয়তন যেটা হচ্ছে V1, সেটারও সূত্র কি লিখতে পারি? 4/3 পাই, কিন্তু আর এর জায়গায় কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ, 2 আর হবে না? এই যে 2 লিখছো, 2টা বাড়তে আসছে, তাহলে 2টাকে যদি আমরা এখান থেকে বের করে ফেলি তাহলে 2 কিউব আলাদা হয়ে যাবে, আর 2 কিউব সমান হচ্ছে 8। 4/3 পাই স্মল আর কিউব। এই যে 4/3 পাই স্মল আর কিউব, এটাকে কি বলা যায়? এটাকে V2 বলা যাবে? এটাকে V2 বলা জি যাচ্ছে না? ভাইয়া। তাহলে লিখলাম 8V2। তাহলে এখান থেকে আমি একটা রিলেশন দেখাইলাম যে V1 ইকুয়ালস টু 8V2। তার মানে নিচে যে আয়তন ছিল, উপরে উঠে আসায় সে আয়তন কত গুণ হয়ে গেছে? 8 গুণ হয়ে গেছে। তার মানে যেটা বুঝাতে চাইছি সেটা হচ্ছে তোমাকে সরাসরি আবার কি দেওয়া থাকবে না, আয়তনের মধ্যেকার যে রিলেশনটা সেটা তোমাকে সরাসরি দেওয়া থাকবে না, না দিয়ে বরঞ্চ তোমাকে ব্যাসার্ধের কথা বলবে। তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই ব্যাসার্ধের যে ইনফরমেশনটা তোমাকে দেওয়া থাকবে, সেই ইনফরমেশন থেকে আয়তনের রিলেশনটা আবার তোমাকে নিজে থেকে বের করতে হবে। তো প্রশ্ন কি? একটা প্রশ্ন আমি বারবার দিচ্ছি, সেটা হচ্ছে কি, কত গভীরতা থেকে এই বেলুনটাকে ছেড়ে দেওয়া হয়েছে? তাহলে নিয়মটা মোটামুটি আগের মতো, যে P1 V1 সমান
P2 V2, আর H গভীরতা থাকে কার ভিতরে? সেটা থাকে P2 এর ভিতরে, P2 P1 V1 ডিভাইডেড বাই V2। এবার তুমি চাইলে তোমার মন মতো মানগুলো বসাই দিতে পারো। এই সিস্টেম গুলো দেখাইছি না গতকাল? জি ভাইয়া। তো এখান থেকে যা আসে আর কি। এরপরে আশা করি বুঝতে পারছো। তো আমি যেটা তোমাদেরকে বুঝাইলাম বা যে জিনিসটা আমি তোমাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে কি, যে যদি ব্যাসার্ধ তোমাকে বা ব্যাসার্ধের পরিবর্তন দেওয়া থাকে তখন তোমাকে প্রথমে আয়তনের ব্যাপারটা দেখাইতে হবে, তারপরে গিয়ে তোমাকে অঙ্কে হাত দিতে হবে। তো এই জিনিসটা অবশ্যই দেখাইতে হবে। তো এখন কেউ কেউ হয়তো বা কি করে, পরীক্ষা হলে বন্ধু বান্ধব থেকে দেখে সরাসরি V1 = 8 V2 লেখা। আমি বলছি যে না, তোমাকে পুরো প্রসিডিউরটা দেখাইতে হবে। মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, এটা তো গেলো ব্যাসার্ধ দিয়ে। যদি ব্যাস দিয়ে বলে, তখন কি করবো? যদি বলে ব্যাস দ্বিগুণ হচ্ছে ব্যাস, তখন কি করবা? ব্যাস দ্বিগুণ হলে, ব্যাস দ্বিগুণ হলে নিচে যে আয়তনের সূত্রটা হবে, আয়তনের সূত্রটা একটু খেয়াল করো। 4/3πr³ হচ্ছে আয়তনের সূত্র, ঠিক আছে? এখন আমাদেরকে তো ব্যাস দিয়ে দেখাইতে হবে, এই কারণে আমরা কি করলাম, সূত্রটা একটু চেঞ্জ করতে হবে। আর কে 2 দ্বারা গুণ করলে তুমি কি পাবা? ব্যাস পাবা। 2r মানে হচ্ছে ব্যাস। এখন এই যে 2³ তুমি এক্সট্রা ভাবে নিয়ে আসছো, মানে 8 আর কি। ওই 8 দ্বারা তোমাকে আবার কি করে দিতে হবে, সেটাকে ভাগ করে দিতে হবে, যেন ফুল এন্ড ফাইনাল আগের মতো থাকে। তাহলে 8 এই পাশে এসে যদি গুণ হয়, 4/24πd³। তাহলে আরেকটু যদি গুছাই লিখি, তাহলে সূত্রটা দাঁড়ায় 1/6πd³। অর্থাৎ আয়তনের সূত্র যদি ব্যাসার্ধ দিয়ে লিখো, আয়তনের সূত্র গোলকের, তাহলে হয় 4/3πr³। আর যদি ব্যাস দিয়ে লেখো তাহলে হয় 1/6πd³। হয়তোবা অনেকে তোমরা সূত্রটা দেখছো আগে, ম্যাথে ব্যবহার ছিল আর কি। তাহলে এই আয়তন যা ছিল আছে, সমস্যা নাই, সেটা হচ্ছে নিচে। এখন যখন উপরে উপরে চলে আসতেছে, তখন তার আয়তন বলতেছি ব্যাসটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আবার আগের মতো 1/6πd এর জায়গায় হবে 2d3, 1/6, অনেকটা আগের মতো হয়ে যাচ্ছে। এখন 2³ আলাদা করলাম, 2³ মানে হচ্ছে 8, 8 সামনে আসলো, 1/6πd³। তাহলে 1/6πd³ সমান আমরা কি লিখতে পারি? আমরা 1 নম্বর সমীকরণ মানে বা V2 বলতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 8V2। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি ব্যাস দ্বিগুণ করো অথবা ব্যাসার্ধ দ্বিগুণ করো, ব্যাসার্ধটা কিছুক্ষণ আগে আমরা দেখছি, তুমি যেটাই দ্বিগুণ করো না কেন, দুই ক্ষেত্রে কি হচ্ছে? আয়তন কয় গুণ হচ্ছে? 8 গুণ। আয়তন 8 গুণ হয়ে যাচ্ছে, তুমি যে পদ্ধতিতে যাও না কেন। আশা করি বুঝতে পারছো। জি ভাই। তো এই টপিকস এর উপরে কিছু সৃজনশীল আছে, আমি একটা ছবি তোমাদেরকে এই গ্রুপে দিচ্ছি, তোমরা একটু দেখো। ঢাকা বোর্ড 2015-তে এই অবস্থা, এই ম্যাথটা আসছে আর কি। দেখো গ্রুপে আমি একটা ছবি দিচ্ছি।
ঢাকা বোর্ড 2015 একটি বায়ুভর্তি বেলুনকে, 2 নাম্বার যে ম্যাথটা, সবাই কি ম্যাথটা দেখতে পাইছো? জি ভাইয়া। আগে আমাকে একজন বলো যে কিভাবে আমরা এই কাজটা করবো আর কি। ভাইয়া প্রথমে হচ্ছে বয়েলের সূত্র P1 V1 = P2 V2 থেকে V1 বের করতে হবে, তাহলে বেলুনের আয়তন পাওয়া। হ্যাঁ, প্রথমটার জন্য তোমরা P1 V1 ব্যবহার করে V1 নির্ণয় করবা, যেখানে V2 এর মান কত, 1 লিটার না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে প্রথমটা পারবা। এবার দ্বিতীয়টাতে এখানে একটু ঘটনা করা হয়েছে, দেখো তো বুঝতেছো কিনা। এখানে দুইটা ঘটনা একসাথে দিয়েছে উদ্দীপকে, দেখো সেকেন্ডটা বুঝতেছো কিনা। 2 এর খ, ভাইয়া এই ক্ষেত্রে কি V2 এর জন্য 1 লিটার 1 লিটার 2 লিটার হবে? হ্যাঁ, এখানে আগে থেকে ওর আয়তন মানে আগে যেহেতু তাকে নিমজ্জিত করা হয়েছে, তার আয়তন আসছিল 1 লিটার, এখন তুমি আরো 1 লিটার প্রবেশ করাইছো, তাহলে তার নতুন আয়তনটা হয়ে যাবে 2 লিটার। P2 তো আগের মতোই। এইচ এর মান তো তোমরা আগে, এইচ এর মান মনে দেওয়া আছে নাকি, 40.81 এইচ এর মান দেওয়া আছে, তাহলে ওখান থেকে চাইলে কিন্তু আমরা P2 টা আগে বের করে নিতে পারি। P2 = P1 + H rho g, এখানে সব মান তোমার জানা, তুমি P2 বের করে নিতে পারো। V2 হচ্ছে 2 লিটার, উপরে বেলুনটা আসবে, যার আয়তন হবে V1, চাপ হবে P1, খ নাম্বারটা। তাহলে যদি আয়তন কত হয়ে যায়, সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা দেওয়া আছে আমাদের হাতে একটা 9 লিটার, যদি 9 লিটারের থেকে কোনো কারণে বেশি হয়ে যায়, তাহলে বেলুনটা ফেটে যাবে না, যেটা তোমাকে যাচাই করতে বলছে। বুঝা গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। পারবা তো নাকি? মানে এখানেও তোমাকে V1 এর মান বের করতে হবে। V1 এর মান 9 লিটার থেকে কম আসে না বেশি আসে, সেখান থেকে তোমাকে ধারণা দিতে হবে। কারণ যদি 9 থেকে বেশি আসে তাহলে ফেটে যাবে, যদি 9 অথবা 9 এর কম আসে তাহলে সেটা অক্ষত থাকবে। পারবা তো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা চার্লসের, তারপর নিজেরা করিও বাসায়, যদি না পারো আমাকে বলিও আবার। আমরা চার্লসের সূত্রে চলে যাই, এটা ছিল বয়েলের সূত্র। বয়েলের সূত্র নিয়ে হালকা পাতলা ম্যাথ দেখলাম আমরা, আসতেছি এবার চার্লসের সূত্র। চার্লসের সূত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে বয়েলের সূত্রে আমরা তাপমাত্রাকে স্থির ধরে চাপ এবং আয়তনের সম্পর্ক দেখাইছি, আর চার্লস সে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক দেখাইছে যখন চাপ স্থির। চাপকে স্থির রেখে তখন বলতেছে আয়তন হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। এটা অবশ্য তুমি এমনি নিজেই বোঝো, যেমন তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো কোনো কারণে, কোনো একটা গ্যাসীয় পদার্থ, একটা পাত্রে তুমি কিছু গ্যাস রাখছো, মানে একটা পাত্রে তুমি কিছু পরিমাণ গ্যাস রাখছো,
এখন স্বাভাবিকভাবে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, এই গ্যাস বা বেলুনটা আস্তে আস্তে কি হইতে চায়, সে প্রসারিত হয়ে যেতে চায়। তো প্রসারিত হওয়া মানে কি, সে পূর্বের তুলনায় আয়তন কি চাচ্ছে? বৃদ্ধি। হ্যাঁ, বৃদ্ধি করতে চাচ্ছে। এটা কেন হয়? কারণ তাপমাত্রার কারণে গ্যাসীয় যে অণুগুলো, সেই অণুগুলোর গতিশক্তি পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। আর এই গতিশক্তি যে বৃদ্ধি পাচ্ছে, তো তারা বেশি এরিয়া জুড়ে গতিশীল থাকতে চায় আর কি, যেটাকে আমরা বলি আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আবার আগের মতো যেহেতু সমানুপাতিকের একটা ব্যাপার আসতেছে, তাহলে অবশ্যই সমানুপাতিকের পরিবর্তে কি আসবে, একটা ধ্রুবক আসবে। যে ধ্রুবক সম্পর্কে ধারণা আমরা আর একটু পরে গিয়ে পাবো, বা ভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র থেকে আসা গাণিতিক রূপ। টি টি কে কি কিসে জানি প্রকাশ করতে হবে? টি মানে কি, তাপমাত্রা না? জি জি ভাইয়া। ভাইয়া। তাপমাত্রাকে কোন এককে প্রকাশ করতে হবে, মনে আছে? কেলভিন একক। হ্যাঁ, কেলভিন একক মনে যেন থাকে, ক্যাপিটাল টি হলেই কেলভিন এককে চলে যাবো আমরা। তাহলে এখানে যদি আমি গ্রাফটা দেখাই, তাপমাত্রা এবং আয়তনের গ্রাফ, এটা তো সবাই জানো অবশ্য, সমানুপাতিকের গ্রাফ হবে মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এটা গেল আয়তন এবং তাপমাত্রার মধ্যেকার সম্পর্ক। এখন এই যে যেটা আমরা বলতেছি চার্লস, সে শুধুমাত্র তাপমাত্রা তো এখানে আসতেছে কেলভিন এককে, সে শুধুমাত্র কেলভিন এককে না দেখায়, সে আরো একটা এককে আমাদেরকে এই সূত্রটা দেখাইছে, মানে চার্লসের সূত্রটা, সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এককে। যে সূত্রটা থেকে প্রকৃতপক্ষে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা পাই। পরম শূন্য তাপমাত্রা নাম শুনছো? না ভাইয়া। কেউ শোনো না এটা? দাগাদাগি করে কে? এই কিরে, এটা কি নাম ছাড়া কে এটা? নাম ছাড়া এটা কে? নাম দিয়ে ঢোকা উচিত, নাম ছাড়া কে ঢুকছে? জিরো কেলভিন বা -273°C কে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। ওইটার ব্যবহার কি বা ওইটা দিয়ে কি কাজ করব, সেটা আমরা এখান থেকে বা চার্লসের সূত্র থেকে জানতে পারবো। যদিও এই তাপমাত্রাটা এখন পর্যন্ত মানে এত কম তাপমাত্রায় পৌঁছানো সম্ভব হয় নাই, -273°C। তো এখানে চার্লসের সূত্রটা আমি একটু বিবৃতি করি, তাহলে হয়তো বা কিছুটা বুঝতে পারবা। প্রথমে চার্লস কি করছে, 0°C 0°C তাপমাত্রায় যে কোনো একটা গ্যাসের আয়তন ধরে নিছে। আয়তনকে আমরা ধরলাম V0 বা V0। পরবর্তীতে সে বলতেছে, এটা অনেকটা ইয়ার মতো, আমি তোমাকে বলি, তোমরা তরঙ্গে যখন পড়ছো 9-10-এ, তখন একটা কথা পড়ছিলে না যে 1°C তাপমাত্রা বৃদ্ধি করলে তরঙ্গের বেগ 0.6 ms−1 আকারে বৃদ্ধি পায়? মনে আছে কারো? না খাই ফেলছো সব? মনে আছে? এখানেও এরকম একটা ঘটনা চার্লস বলতেছে যে যদি তাপমাত্রা 1 ডিগ্রি করে বৃদ্ধি পায়, 1°C বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে আয়তনটা কতটুকু বৃদ্ধি পাবে? সে বলতেছে, আমি বলতেছি দেখো, আয়তন V1 সমান, সে বলছে আগে যে আয়তনটা ছিল সেটা তো থাকবে, সাথে সেই আয়তনের 1/273 এত অংশ আকারে বৃদ্ধি পাবে। দেখো তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইলো, 0°C তাপমাত্রায় গ্যাসের একটা আয়তন থাকবে,
তারপরে সেই তাপমাত্রা থেকে তুমি যখন তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করবা, তাহলে আয়তন তার সাথে ওই একই আয়তনের 1/273 অংশ আকারে অ্যাড হতে থাকবে যদি তাপমাত্রা বৃদ্ধি পায়। আর যদি তাপমাত্রা হ্রাস পায়, মানে -1 ডিগ্রি যদি হয়, তখন আয়তনটা বৃদ্ধি না পেয়ে তখন কি হয়ে যাবে? উল্টা হ্রাস পাবে। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে 1 ডিগ্রির জন্য 1/273 করে অ্যাড হচ্ছে, তাহলে 2 ডিগ্রির জন্য কত হবে? তাপমাত্রা যত বৃদ্ধি করবা তত অনুযায়ী সেটা অ্যাড হতে থাকবে। ভি নট এর তখন 1 1 দুইবার যোগ হবে, কারণ 0 থেকে 1 ডিগ্রি বাড়ছে, আবার 1 থেকে 2 ডিগ্রি দুইবার বাড়ছে, তাহলে হবে 2 ডিভাইডেড বাই 273। তার মানে যে তাপমাত্রা থাকবে সেটা ডিভাইডেড বাই 273 হবে, যেহেতু প্রত্যেকটাতে 0 ডিগ্রির সাথে সাপেক্ষে তুলনা করা হচ্ছে। তো এরকম ভাবে যদি আমরা তুলনা করতে থাকি, তাহলে আমরা এমন একটা তাপমাত্রা ধরলাম যেটার মান মনে করো আমরা জানি না, থিটা ডিগ্রি সেলসিয়াস। ওইটার জন্য আয়তন কত হবে? আমরা বলতেছি ভি থিটা সমান ভি নট প্লাস ভি নট এর থিটা ডিভাইডেড বাই 273। তার মানে এখন তাপমাত্রা তুমি 5 ডিগ্রি বসাইলে 5 বসাবা থিটার জায়গায়, 6 হইলে 6, -1 হইলে -1, -2 হইলে -2, মানে যেটা তোমার দরকার, যেটা তুমি যেই তাপমাত্রায় গ্যাসের আয়তন বের করতে বলবে তুমি সেটাই বের করতে পারবা, শুধু তাপমাত্রাটা। এখন তাপমাত্রাগুলো যদি পজিটিভ হয় তাহলে সেটা আয়তনটা বৃদ্ধি পাবে, আর তাপমাত্রাগুলো যদি নেগেটিভ হয়, তাহলে কি হবে? তাহলে আয়তন বৃদ্ধি না পেয়ে বরঞ্চ আয়তন কি পাবে? হ্রাস পাবে। তো এই সূত্রটাই আমাদেরকে চার্লস তার থেকে দিছে আর কি। এটাকে এখানে যে তাপমাত্রাটার কথা আমরা বলতেছি, দেখো এখানে তাপমাত্রাটা আমরা কিসে ধরছি? আমরা ডিগ্রি সেলসিয়াসে ধরতেছি। কথা কি বুঝে গেছে? জি ভাইয়া। তাহলে এই হলো আমাদের চার্লসের আরেকটা, এই সূত্র থেকে আমরা পরম শূন্য তাপমাত্রার ধারণা পাই। যদি বলো কিভাবে, আমরা বলতেছি এই তাপমাত্রা যদি কমাও তুমি, মানে 0 থেকে যদি কমাইয়া থাকো, আয়তন আস্তে আস্তে কমতে থাকবে না? তো কমতে 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 এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় যাওয়ার পর এই যে আয়তনটা সেটা একসময় কমতে কমতে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। বুঝতে পারতেছো? জি ভাইয়া। এখন বলতেছি ওই তাপমাত্রাটা কত তাপমাত্রায় যাওয়ার কারণে আয়তনটা শূন্য হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আসলে শূন্য হয় না, হয় কি হয় না সেটা আমরা এখনো কি করতে পারি নাই, প্র্যাকটিক্যালি দেখতে পারি নাই। তার কারণ হচ্ছে এত কম তাপমাত্রায় এখনো আমাদের যাওয়া সম্ভব হয় নাই। তো বলা হয় থিটার মান যদি তুমি -273 বসাও, যেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলছি, ডিগ্রি সেলসিয়াস বসাও, তাহলে 273 কাটাকাটি চলে যাবে, সামনে একটা মাইনাস আসবে, ভি নট মাইনাস ভি নট হবে। তার মানে আয়তনের মান কত হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় গেলে কোন বস্তুর আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। কিভাবে? তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যালি, কারণ এটার এখনো প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা দেখি নাই, যে কারণে শুধু থিওরিতে বলতে হবে। মনে থাকবে কথাটা? জি ভাইয়া। তাহলে এই যে চার্লসের সূত্র, নতুন একটা সূত্র আমরা দেখলাম, এই সূত্রের একটা গ্রাফ আছে, সেই গ্রাফটা আমরা দেখে ফেলি। ভি থিটা ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট এ থিটা ডিভাইডেড বাই 273। এটার গ্রাফটা যদি আমরা দেখি, তাহলে গ্রাফটা একটু দেখো, তোমরা আমার সাথে সাথে বলিও বা আমাকে হেল্প করিও। এখানে হচ্ছে তাপমাত্রা থিটা যেটা ডিগ্রি সেলসিয়াসে আছে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা আয়তন ধরলাম। তাপমাত্রার মান যখন 0 হয়, 0, তখন আয়তনও কি 0 হয়ে যায়? যদি তাপমাত্রা 0 হয়, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে কি আয়তন 0? না ভাইয়া। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন হচ্ছে ভি নট। এবার ওখান থেকে তুমি যদি তাপমাত্রা 1 2 3 4 5 এভাবে বাড়াইতে থাকো, তাহলে আয়তন কি কমে যায় না বৃদ্ধি পায়? বৃদ্ধি। বৃদ্ধি পাবে। কি আকারে বৃদ্ধি পাবে? আমরা বলি কত আকারে? 1/273।
এই আকারে বৃদ্ধি পাবে বা এই অনুপাতে বৃদ্ধি পেতে থাকবে, যে কারণে সেটা একটা স্ট্রেট লাইন। 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি প্রত্যেকটারই ব্যবধান কি থাকবে, সমান থাকবে, প্রত্যেকটার সাথে 1/273 করে জাস্ট কি হচ্ছে, অ্যাড হচ্ছে। এবার তাপমাত্রা বৃদ্ধি না করে তুমি যদি আবার হ্রাস করো বা নেগেটিভের দিকে যদি আসো, তখন আয়তন আস্তে আস্তে কি পাবে, হ্রাস পাবে। হ্রাস পেতে 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 এমন একটা জায়গা আছে যেখানে যাওয়ার পর তার আয়তনটা x অক্ষের সাথে মিলিত হয়ে যাবে, মানে y অক্ষের মান। তার মানে আয়তনটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। যে তাপমাত্রা এই ঘটনাটা ঘটে সেই তাপমাত্রাটা কত, -273। বুঝতে পারছো? জি ভাইয়া। এটাই হচ্ছে আমাদের তাপমাত্রার সাথে সেই আয়তনের সম্পর্ক। ক্লিয়ার? জি ভাইয়া। এখন তাইলে এই সূত্রটা আমাদের তেমন ব্যবহার হবে না, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রায় যেহেতু এই সূত্র থেকে আসছে বা এখানে তার অবদান আছে, এই কারণে আমরা এই সূত্রটা নিয়ে কথাবার্তা বলছি। কিন্তু এটা অঙ্কে তেমন কোনো ব্যবহার আসবে না। ব্যবহার আসবে এর আগে, যেটা তুমি এর আগে আমাদের কেলভিন তাপমাত্রা যেটা আমরা বের করছি, অর্থাৎ V/T সমান ধ্রুবক, যে একটা রাশি আমরা লিখছি, সেটার কি হবে, ব্যবহার আমরা পাবো আর কি। তাহলে এটা হচ্ছে চার্লসের সূত্র। আর P/V সমান ধ্রুবক, সেটা ছিল কার সূত্র, বয়েলের সূত্র না? চাপ এবং আয়তনের গুণফল ধ্রুবক। তো এই দুইটা সূত্রকে আমরা যদি সম্মিলিত করি বা সমন্বিত করি, সেই সমন্বিত রূপটা হবে এরকম, P/V/T সমান হচ্ছে ধ্রুবক। এটাকে আমরা বলি বয়েল এবং চার্লসের সমন্বিত রূপ। আমি লিখে দিচ্ছি। বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ বা সমন্বিত রূপ হচ্ছে কি, P/V/T সমান হচ্ছে ধ্রুবক। কিভাবে এটা সমন্বিত রূপ হলো, কারণ এখান থেকে তুমি দুই দিকে যেতে পারবা। দুই দিকে বলতে, তুমি যদি তাপমাত্রাকে স্থির ধরো, তাপমাত্রা টিকে যদি স্থির ধরো, তাহলে পিভি সমান ধ্রুবক হয়ে যায়। যদি তুমি চাপকে স্থির ধরো, তাহলে ভি বাই টি বলতে চার্লসের সূত্রের দিকে তুমি চলে যেতে পারতেছো। তার মানে তোমার যে দিকে দরকার তুমি সেই দিকে যেতে পারতেছো। এই কারণে এই সূত্রটাকে বলা হয় বয়েল ও চার্লসের সমন্বিত রূপ। এবার এখান থেকে আমরা একটা ওই ধ্রুবক সম্পর্কে আবার ধারণা আসবে, যে ধ্রুবক সম্পর্কে এখনো আমরা কোনো ধারণা পাই নাই, সেটা নিয়ে এখন ধারণাটা দিব। এখান থেকে আমরা লিখতে পারি PV সমান KT। এই যে ধ্রুবক, এই ধ্রুবকটা আনার জন্য একটা সিম্বল ইউজ করা হয়েছে, যেটাকে আমরা বলি PV সমান K এর পরিবর্তে R বসানো হয়, R। তাহলে এখন R কি, R কে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন মানে বোঝো তো নাকি, পৃথিবীতে যত গ্যাস আছে সবার জন্য এটা কি থাকবে, সেম থাকবে। ওই যে মহাকর্ষীয় ধ্রুবক পড়ছিলাম না আমরা, এটাকে আমরা কি বলছিলাম, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক না? জি ভাইয়া। তাহলে আর এর মান যে কোনো গ্যাসের ক্ষেত্রে সেম থাকবে, যাই পরিবর্তন হোক না কেন আর এর মান চেঞ্জ হবে না। তাহলে আর এর মান কত, এসআই এককে আর এর মান হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। আর এর মান আরো একটা মান আছে, সেটা হচ্ছে সিজিএস এককে 0.082, যেটা তোমরা কেমিস্ট্রি যখন পড়বা, কেমিস্ট্রিতে সিজিএস এককে অঙ্কগুলো করে, কিন্তু আমরা ফিজিক্সে সবগুলো এস এককে করব। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা পাইলাম, সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আর টি। আর আর কে আমরা আর নিয়ে এবার আমরা কথা বলতেছিলাম। আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, যার মান সবসময় ফিক্সড, সেটা হচ্ছে 8.314 জুল কেলভিন ইনভার্স 1 এবং মোল ইনভার্স 1। ঠিক আছে, মনে থাকবে? জি ভাই। এখন যে আমরা সূত্রটা পাইলাম পিভি ইকুয়ালস টু আর টি, এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। এখন আসতেছে আমাদের আদর্শ গ্যাস কি, কিভাবে আমরা বুঝবো কোন গ্যাসগুলো আদর্শ গ্যাস।
আমরা বলবো যেই সূত্র যেই গ্যাসগুলো বয়েল এবং চার্লসের সূত্রকে কি মনে চলতেছে, মেনে চলতেছে, মানে এটা তো হচ্ছে বয়েল এবং চার্লসের কি রূপ, সম্মিলিত রূপ। যেই যেই গ্যাসগুলো বয়েল এবং চার্লসের সূত্রকে মেনে চলে তাদেরকে আমরা কি গ্যাস বলবো, আদর্শ গ্যাস বলবো। যে কারণে এই সমীকরণটাকে আমরা বলতেছি কিসের সমীকরণ, আদর্শ গ্যাসের সমীকরণ। কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এবার আচ্ছা জুম যদি বের হয়ে যায় জুম থেকে আবার একটু জয়েন করিও। আমরা আরেকটু বাকি আছে তো, ওটুক বলে দিই তাহলে পুরোটা ফুল এন্ড ফাইনাল হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের বয়েল এবং চার্লসের সম্মিলিত রূপ। এখন এই সূত্রের ভিতরে মানে বয়েল এবং চার্লসের যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই সূত্রের ভিতরে আরো একজন বিজ্ঞানীর একটু কাজ আছে, মানে এটা অবশ্য একটু পরে আসছে, যেটাকে আমরা বলি গেল-লেসেকের চাপীয় সূত্র। লুসেকের চাপীয় সূত্রটা অনেকটা চার্লসের সূত্রের মতো। চার্লস আয়তনের সাথে তাপমাত্রা দেখাইছে, ও চাপের সাথে তাপমাত্রা দেখাইছে। গেল-লেসেকের যে চাপীয় সূত্রটা সেটা অনেকটা চার্লসের সূত্রের মতো, শুধু চার্লসের সূত্রে আয়তনের সাথে তাপমাত্রা দেখাইছে, এখানে চাপের সাথে তাপমাত্রা ডিফারেন্স শুধু এতটুকুই, আর কোনো ডিফারেন্স নাই। তারপরে এই পাশে এটা হচ্ছে কেলভিন তাপমাত্রায়। যদি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলো তাহলে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা আগেরটা বলছিলাম কি, ভি থিটা, এখানে হবে পি থিটা সমান পি নট প্লাস পি নট এর 1/1 না সরি থিটা বাই 273। বুঝতে পারছো আমার কথাটা? জি ভাই। কিছুক্ষণ আগে আমরা চার্লসের সূত্রে যা যা পড়ছি এখানেও হুবহু, শুধু আয়তনের জায়গায় কি আসছে, চাপ চলে আসছে। ডিফারেন্স শুধু এতটুকু। তাহলে পি বাই টি সমান আমরা এখানে ধ্রুবক ব্যবহার করতে পারি, ধ্রুবক লিখতে পারি, যেটাকে বলছি কে। তার মানে এই যে কিছুক্ষণ আগে আমরা সম্মিলিত একটা রূপ লিখলাম যে পি ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল টি সমান হচ্ছে ধ্রুবক। আসলে এখানে বয়েল এবং চার্লসের কথা আমরা বলি কারণ তারা দুইজন বিজ্ঞানী আগে সূত্রগুলো ব্যবহার করে ফেলছেন বা সম্মিলিত রূপটা দেখাইছে। কিন্তু এখানে কিন্তু কার সূত্র আছে হিসেব করলে, গেল-লেসেকের সূত্র এখানে আছে। কিভাবে, তুমি যে আয়তনটাকে স্থির ধরো তাহলে চাপ এবং তাপমাত্রার সম্পর্ক তখন সমানুপাতিক হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বুঝা গেছে? তাহলে গ্রাফগুলো সেম থাকবে, এই পাশের ইয়েগুলো সেম থাকতেছে, সবকিছু সেম থাকতেছে, শুধুমাত্র আয়তনের জায়গায় কি আসতেছে, গেল-লেসেকে চাপ আসতেছে। ঠিক আছে তো নাকি? ভাইয়া শুনতে সমস্যা হচ্ছে। ওই নেট ডিস্টার্ব দিচ্ছে মাঝে মাঝে, কালকে থেকে ডিস্টার্ব দিচ্ছে নেট। এবার লাস্ট যে সূত্রটা, যেটা দিলে মোটামুটি আমাদের একটা ফুল এন্ড ফাইনাল ফর্ম আসবে, যেটার নাম হচ্ছে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রোর নাম কি তোমরা আগে শুনছো? 9-10 হয়তো পড়তে পারো যে নাম